কলকাতার শীত পড়তে এখনো দেরি আছে, তবু দুর্গাপুজো শেষ হলেই বাতাসে একটা হালকা পরিবর্তন টের পাওয়া যায়। সন্ধ্যা একটু তাড়াতাড়ি নামে, আকাশটা একটু বেশি নীল লাগে। সেই সন্ধ্যাতেই অরিন্দম মুখার্জি হঠাৎ ড্রয়িং রুমে এসে বলল, আগামী শনিবার আমাদের ফাউন্ডেশনের একটা অনুষ্ঠান আছে। অন্নপূর্ণা বই পড়ছিল, মাথা তুলল না। তাই গ্রামের ছেলেমেয়েদের নিয়ে একটা ফটোগ্রাফি প্রদর্শনী, অনেক শিল্পী থাকবে। একটু থেমে সে আবার বলল, তুমিও যাবে? অন্নপূর্ণার বুকের ভেতরটা কেঁপে উঠল। কি আশ্চর্য, এই প্রদর্শনীতেই তো ঋত্বিকের কাজ থাকার কথা। কয়েকদিন আগেই সে বলেছিল, এইবার সুন্দরবনের ছবিগুলো রাখবো, মানুষ দেখুক। নদী শুধু জল নয়, মানুষের ভাগ্য বই নিয়ে যায়। অন্নপূর্ণা খুব স্বাভাবিক গলায় বলল, ঠিক আছে। অনুষ্ঠানটা ছিল রবীন্দ্র সদনের পাশের প্রদর্শনী কক্ষে। বড় বড় আলো, ক্যামেরা, সাংবাদিক, শিল্পী, অতিথি। অরিন্দমকে দেখেই অনেক মানুষ এগিয়ে এল। কেউ হাত মেলাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ নতুন প্রকল্পের কথা বলছে। অন্নপূর্ণা একটু দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ তার চোখ পড়ল ঋত্বিক। সে একদল তরুণের সঙ্গে কথা বলছে। কালো পাঞ্জাবি, জিন্স, কাঁধে ক্যামেরা। এই ভিড়ের মধ্যেও তাকে আলাদা করে চেনা যায়। ঋত্বিকও অন্নপূর্ণাকে দেখল, এক মুহূর্তের জন্য চোখে চোখ। তারপর দুজনে এমনভাবে অন্যদিকে তাকালো, যেন তারা সম্পূর্ণ অপরিচিত। অনুষ্ঠানের সঞ্চালক মাইকে ঘোষণা করলেন, এবার আমরা অনুরোধ করব আমাদের প্রধান অতিথি শ্রী অরিন্দম মুখার্জিকে কয়েকটি কথা বলার জন্য। অরিন্দম মঞ্চে উঠল, সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী, পরিমিত। সে বলল, একটা সমাজ শুধু বড় বড় শিল্প কারখানা দিয়ে তৈরি হয় না। শিল্প, সাহিত্য, ছবি, এসবও সমাজকে বাঁচিয়ে রাখে। হাততালি পড়ল। অন্নপূর্ণা অদ্ভুত এক বিদ্রুপ অনুভব করল। যে মানুষটা বাড়িতে শিল্পের কথা কোনোদিন বলে না, সে মঞ্চে দাঁড়িয়ে শিল্পের গুরুত্ব বোঝাচ্ছে। ভাষণ শেষ হওয়ার পর আয়োজকরা শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগলেন। একসময় ঋত্বিক এগিয়ে এল। আয়োজক বললেন, অরিন্দম বাবু, এ হলেন ঋত্বিক সেন, এখনকার অন্যতম প্রতিশ্রুতিশীল ডকুমেন্টারি ফটোগ্রাফার। অরিন্দম হাত বাড়িয়ে দিল, আপনার কাজের কথা শুনেছি। ঋত্বিকও হাত মিলিয়ে বলল, ধন্যবাদ। তারপর খুব স্বাভাবিকভাবেই অন্নপূর্ণার দিকে তাকিয়ে বলল, নমস্কার। অন্নপূর্ণাও শুধু বলল, নমস্কার, এইটুকুই। কেউ বুঝল না, এই তিনজনের মধ্যে নীরবতার কতগুলো স্তর জমে আছে। অনুষ্ঠান শেষ হতে রাত হয়ে গেল। অরিন্দমকে সাংবাদিকরা ঘিরে ধরেছে। সেই সুযোগে ঋত্বিক ধীরে ধীরে অন্নপূর্ণার পাশে এসে দাঁড়ালো। খুব নিচু গলায় বলল, তুমি ভালো আছো? অন্নপূর্ণা মৃদু হাসল। মানুষ কি সত্যি সত্যি ভালো থাকে? ঋত্বিক উত্তর দিল না। তারপর হঠাৎ বলল, তোমার স্বামী খুব বুদ্ধিমান মানুষ। অন্নপূর্ণা তাকালো। কেন বলো তো? তিনি মানুষের সঙ্গে কথা বলেন, কিন্তু কাউকে নিজের কাছে আসতে দেন না। অন্নপূর্ণা অবাক হয়ে গেল। মাত্র 5 মিনিটের আলাপে ঋত্বিক অরিন্দমকে এমনভাবে করে ফেলল। ঠিক তখনই অরিন্দমের গলা শোনা গেল, অন্নপূর্ণা, চলবে। ঋত্বিক 2 পা পিছিয়ে গেল। আবার সে একজন সাধারণ শিল্পী, অন্নপূর্ণা একজন অতিথি। গাড়িতে ফেরার সময় অরিন্দম হঠাৎ বলল, ঋত্বিক ছেলেটা মন্দ নয়। অন্নপূর্ণার বুক ধক করে উঠল। কেন? চোখ দুটো খুব তীক্ষ্ণ। তবে অরিন্দম জানালার বাইরে তাকিয়ে বলল, যারা খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়, তারা অনেক সময় নিজেদের হারিয়ে ফেলে। কথাটা বলে সে চুপ করে গেল। অন্নপূর্ণা জানত না, এই কথাটা ভবিষ্যতের ভবিষ্যৎবাণী হয়ে থাকবে। সেই রাতে ঋত্বিক নিজের ডায়েরিতে লিখল, আজ প্রথমবার অন্নপূর্ণাকে তার স্বামীর পাশে দেখলাম। অদ্ভুত, 2 জন মানুষ পাশাপাশি দাঁড়িয়েছিল, অথচ তাদের মধ্যে যেন বহু মাইল দূরত্ব। কিছু কিছু সংসার ভাঙে চিৎকারে নয়, ভাঙে নীরবতায়। আর ঠিক সেই সময় নিজের শোবার ঘরে অন্নপূর্ণা জীবনানন্দের বই খুলে বসেছিল। কিন্তু কবিতায় মন বসছিল না।
আজ সারাক্ষণ তার কানে শুধু একটা কথাই বাজছিল, যারা খুব তাড়াতাড়ি বিখ্যাত হয় তারা অনেক সময় নিজেদের হারিয়ে ফেলে। সে তখনও জানতো না, এই একটি বাক্য একদিন তার জীবন, ঋত্বিকের জীবন, দুটোকেই বদলে দেবে। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, তবু সুন্দরবনে পৌঁছলে মনে হয় যেন আরেক পৃথিবীতে চলে এসেছো। এখানে সময়ের গতি ধীর, নদীর জল ঘড়ির কাঁটার হিসাব মানে না, জোয়ার ভাটাই এখানে শেষ কথা। ঋত্বিক 3 দিন আগে ফোন করেছিল, আমি কাল সুন্দরবনে যাচ্ছি, নতুন একটা ডকুমেন্টারির কাজ। অন্নপূর্ণা চুপ করেছিল। আমাকে কেন বলছো? কারণ মনে হলো তুমি গেলে ভালো লাগতো। অসম্ভব, জানি। তারপর আর কথা বাড়ায়নি ঋত্বিক। কিন্তু সারা রাত অন্নপূর্ণা ঘুমোতে পারেনি। তার মনে হচ্ছিল সে যেন নিজের জীবনটা শুধু অনুমতি নিয়ে কাটিয়েছে। সকালে হঠাৎই অরিন্দম বলল, আমি 2 দিনের জন্য দিল্লি যাচ্ছি। অন্নপূর্ণা কোনো উত্তর দিল না। অরিন্দম বেরিয়ে যাওয়ার পর সে অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল। তারপর মোবাইলটা হাতে তুলে নিল। ঋত্বিক, ওপাশে হাসির শব্দ। আমি জানতাম তুমি ফোন করবে। এখনো বের হওনি তো? আর 1 ঘন্টা আছে। আমি যেতে চাই। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। ঋত্বিক শুধু বলল, ধন্যবাদ। বোদখালির ঘাট থেকে লঞ্চ ছাড়ল। শহরের কংক্রিট ধীরে ধীরে পিছিয়ে গেল। চারদিকে শুধু নদী, হাওয়ায় নোনার গন্ধ। অন্নপূর্ণা রেলিং ধরে দাঁড়িয়েছিল। চুলগুলো বারবার উড়ে এসে মুখ ঢেকে দেখছিল। ঋত্বিক ক্যামেরা হাতে ছবি তুলছিল। হঠাৎ ক্যামেরা নামিয়ে বলল, তোমার একটা ছবি তুলব। অন্নপূর্ণা মাথা নাড়ল। না। কেন? আমার ছবি অনেকেই তুলেছে, কেউ আমাকে দেখেনি। ঋত্বিক আর জোর করল না। লঞ্চের মাঝি ছিলেন প্রায় 70-এর এক বৃদ্ধ। রোদে পোড়া মুখ, চোখে আশ্চর্য শান্তি। ঋত্বিক তার সঙ্গে গল্প জুড়ে দিল। মাঝি বলছিল, বাবু, বাঘের ভয় যত না, তার চেয়ে বড় ভয় নদী। নদী কখন কাকে নিয়ে যাবে কেউ জানে না। অন্নপূর্ণা শুনছিল। তার মনে হলো এই কথাটা শুধু নদীর জন্য নয়, মানুষের জীবনও এমন। দুপুরে তারা এক ছোট্ট গ্রামে নামল। কাঁচা রাস্তা, গোলপাতার ছাউনি, কয়েকজন বাচ্চা খালি পায়ে দৌড়ে এলো। ঋত্বিক ব্যাগ থেকে চকোলেট বের করে দিল। বাচ্চাগুলো এমনভাবে হাসলো যেন পৃথিবীর সব সুখ এই কয়েক টুকরো চকোলেটের মধ্যে লুকিয়ে আছে। অন্নপূর্ণা অনেকক্ষণ ধরে তাদের দেখছিল। একটা ছোট্ট মেয়ে এসে তার শাড়ির আঁচল ধরে বলল, দিদি, তুমি শহর থেকে এসেছো? অন্নপূর্ণা মাথা নাড়ল। হ্যাঁ। শহরে কি আকাশ আছে? প্রশ্নটা শুনে সে অবাক। কেন? বাবা বলে, শহরে নাকি শুধু বাড়ি। অন্নপূর্ণা হেসে ফেলল। তারপর বলল, আকাশ আছে, কিন্তু অনেকেই তাকিয়ে দেখে না। ঋত্বিক দূর থেকে সেই দৃশ্যটা দেখছিল। তার ক্যামেরা এবার নিজে থেকেই উঠে এলো। ক্লিক। এই প্রথম অন্নপূর্ণার অজান্তে তার একটা ছবি তুলে ফেলল সে। একজন শহুরে নারী, গ্রামের শিশুর হাত ধরে হাঁটছে। ছবিটায় কোনো আড়ম্বর নেই, শুধু মানুষের গন্ধ। বিকেলে নদীর ধারে বসেছিল তারা। সূর্য তখন পশ্চিমে নেমে এসেছে। জলের রং সোনালি। ঋত্বিক হঠাৎ বলল, জানো, আমি প্রথম দিন তোমাকে দেখে ভেবেছিলাম তুমি খুব অহংকারী। অন্নপূর্ণা অবাক হয়ে তাকালো। আমি? হ্যাঁ, তোমার চারপাশে একটা অদৃশ্য দেয়াল ছিল। এখন? ঋত্বিক একটু হেসে বলল, এখন বুঝেছি, ওটা দেয়াল নয়, ওটা ছিল ক্ষত। অন্নপূর্ণা কিছু বলল না। তার বুকের ভেতর কেমন যেন টনটন করে উঠল। কেউ কোনোদিন তার এই ক্ষতটার নাম দেয়নি। ফেরার আগে হঠাৎ বৃষ্টি নেমে এলো। সুন্দরবনের বৃষ্টি, মোটা মোটা ফোঁটা। সবাই ছুটে আশ্রয় নিচ্ছে। অন্নপূর্ণা দাঁড়িয়ে রইল। ঋত্বিক বলল, ভিজবে? অন্নপূর্ণা ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, অনেক বছর পর সে ইচ্ছে করে বৃষ্টিতে ভিজল। কোনো ভয় নেই, কোনো নিয়ম নেই, কোনো নিষেধ নেই, শুধু বৃষ্টি। ঋত্বিক তাকে দেখছিল। তার মনে হচ্ছিল আজ একজন নারী নয়, একটা বন্দি পাখি প্রথমবার খাঁচার দরজা খোলা দেখেছে। রাতের লঞ্চ কলকাতার দিকে ফিরছিল।
নদীর ওপর ঘন অন্ধকার, শুধু দূরে দূরে কয়েকটা আলো। অন্নপূর্ণা হঠাৎ বলল, আজ সারাদিনে একবারও আমি নিজের কথা ভাবিনি। ঋত্বিক জিজ্ঞেস করল, তাহলে? মনে হলো আমি এখনো বেঁচে আছি। ঋত্বিক কোনো উত্তর দিল না, শুধু খুব আস্তে বলল, এই বেঁচে থাকাটাই সবচেয়ে বড় কথা। অন্নপূর্ণা লঞ্চ এগিয়ে চলল। নদী তাদের কথা শুনল, কিন্তু বিচার করল না, কারণ নদী জানে মানুষের জীবনের সবচেয়ে বড় ঝড়গুলো কখনো বাইরে নয়, ভিতরে ওঠে। কলকাতায় ফিরে আসার পর অন্নপূর্ণা বুঝতে পারল কিছু একটা বদলে গেছে। বাড়িটা তো সেই একই, ড্রয়িং রুমের ইতালিয়ান ঝাড়বাতি, দেওয়ালে দামি ছবি, নিখুঁত সাজানো ফুলদানিগুলো, সব আগের মতোই আছে। শুধু সে আর আগের মতো নেই। মালতী অবাক হয়ে দেখল, ম্যাডাম আজ সকালে নিজে হাতে বারান্দার টবে জল দিচ্ছেন। হৃদয় স্কুলে যাওয়ার আগে তাকে জড়িয়ে বলল, মা, তুমি নিজের মনে হাসছো কেন? অন্নপূর্ণা থমকে গেল। সে কি সত্যি হাসছে? হয়তো। মানুষ যখন একটু বাঁচতে শেখে, তখন তার মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। অরিন্দম পরিবর্তনটা লক্ষ্য করছিল। একদিন ব্রেকফাস্টের টেবিলে হঠাৎ বলল, তোমাকে আজকাল বেশ ফুরফুরে লাগছে। অন্নপূর্ণা চায়ের কাপে চোখ রেখে বলল, খারাপ লাগছে। অরিন্দম হেসে ফেলল, না, শুধু অবাক লাগছে। এই কথাটুকু বলেই সে আবার ফোনের স্ক্রিনে চোখ নামিয়ে দিল। একটা কোম্পানির শেয়ারের দাম কমেছে, একজন মন্ত্রীর সঙ্গে মিটিং আছে, একটা নতুন প্রকল্পের ফাইল দেখতে হবে। তার জীবনে অনুভূতির চেয়ে সংখ্যার গুরুত্ব অনেক বেশি। সেদিন দুপুরে ঋত্বিক ফোন করল, আজ একটা ভালো খবর আছে। কি? আমার ডকুমেন্টারিটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। অন্নপূর্ণার গলায় সত্যিকারের আনন্দ ফুটে উঠল। সত্যি? এ তো দারুণ খবর। ঋত্বিক শিশুর মতো হেসে বলল, এই খবরটা প্রথম তোমাকেই দিতে ইচ্ছে করল। অন্নপূর্ণার বুকের ভেতরটা হঠাৎ উষ্ণ হয়ে উঠল। এতদিন পরে কেউ তার সঙ্গে সুখ ভাগ করে নিল। সন্ধ্যায় তারা দেখা করল পার্ক স্ট্রিটের এক পুরনো রেস্তোরাঁয়। ঋত্বিকের চোখে আজ অন্যরকম আলো। সে ভবিষ্যতের পরিকল্পনা করছে, বিদেশে যাওয়ার কথা বলছে, নতুন নতুন কাজের স্বপ্ন দেখছে। অন্নপূর্ণা চুপচাপ শুনছিল। হঠাৎ ঋত্বিক বলল, জানো, বিখ্যাত হতে আমার খুব ইচ্ছে করে। অন্নপূর্ণা তাকালো। কেন? ঋত্বিক একটু ভেবে বলল, ছোটবেলা থেকে দেখেছি প্রতিভার চেয়ে পরিচিতির দাম বেশি। একদিন সবাই আমার নাম জানুক, এটা চাই। অন্নপূর্ণা খুব ধীরে বলল, নাম খুব উঁচুতে উঠলে মানুষ অনেক সময় নিজের ছাড়টাকেও দেখতে পায় না। ঋত্বিক হেসে উত্তর দিল, তাহলে তুমি আমার ছাড়টা মনে করিয়ে দেবে। অন্নপূর্ণা হাসল, কিন্তু তার অজান্তেই বুকের ভেতর একটুখানি অস্বস্তি জন্ম নিল। কয়েকদিন পরে ঋত্বিকের একটি সংবর্ধনা অনুষ্ঠান ছিল। বিভিন্ন শিল্পী, সাংবাদিক, পরিচালক অনেকেই এসেছেন। অন্নপূর্ণা যেতে চায়নি, কিন্তু ঋত্বিকের জেদের কাছে হার মানল। অনুষ্ঠান চলছিল, ঠিক তখনই মঞ্চে উঠল এক তরুণী। স্মার্ট, আত্মবিশ্বাসী, আধুনিক। তার নাম ঈশিতা রায়, একটি বড় ওটিটি সংস্থার ক্রিয়েটিভ প্রযোজক। সে মাইক্রোফোনে বলল, ঋত্বিকের মধ্যে আন্তর্জাতিক মানের সম্ভাবনা আছে। আমরা ওর সঙ্গে বড় কাজ করতে চাই। সবাই হাততালি দিল। ঋত্বিকের মুখে গর্বের হাসি। অনুষ্ঠান শেষে ঈশিতা এসে ঋত্বিকের কাঁধে হাত রেখে বলল, আগামী সপ্তাহে মুম্বই যাবে তো? ঋত্বিক হাসতে হাসতে বলল, অবশ্যই। এই দৃশ্যটা অন্নপূর্ণা দূর থেকে দেখছিল। তার খারাপ লাগেনি, বরং ভালোই লাগছিল। একজন শিল্পী এগিয়ে যাচ্ছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মানুষের জীবনে সব বিপদ ঝড়ের মতো আসে না। কিছু বিপদ খুব সুন্দর হাসি নিয়ে আসে। অনুষ্ঠান শেষে ঈশিতা প্রথমবার অন্নপূর্ণার সঙ্গে পরিচিত হলো। আপনি? ঋত্বিক বলল, আমার খুব কাছের একজন মানুষ। অন্নপূর্ণা লক্ষ্য করল, ঋত্বিক বন্ধু শব্দটা বলল না, আবার অন্য কোনো পরিচয়ও দিল না। অদ্ভুত একটা শূন্যতা তৈরি হলো। ঈশিতা ভদ্রভাবে হেসে হাত বাড়ালো।
আশা করি আবার দেখা হবে। অন্নপূর্ণা হাত মিলিয়ে শুধু বলল, হয়তো। রাতে বাড়ি ফিরে অন্নপূর্ণা ঘুমোতে পারছিল না। বারবার মনে পড়ছিল ঋত্বিকের একটা কথা, বিখ্যাত হতে আমার খুব ইচ্ছে করে। আর আজ সেই বিখ্যাত হওয়ার দরজাটা যেন খুলে গেল। সে জানালার পাশে এসে দাঁড়ালো। দূরে শহরের আলো জ্বলছে। হঠাৎ মনে হলো, মানুষ যখন খুব দ্রুত ওপরে উঠতে শুরু করে, তখন তার চারপাশে নতুন নতুন মানুষ জড়ো হয়। কিন্তু সেই ভিড়ের মধ্যে পুরনো মানুষগুলোকে ধরে রাখা খুব কঠিন। অন্নপূর্ণা জানতো না, এই নতুন পরিচয়, ঈশিতা রায়, একদিন শুধু ঋত্বিকের জীবনে নয়, তার নিজের জীবনেও এক গভীর ঝড় ডেকে আনবে। দূরে কোথাও মেঘ ডাকলো। বর্ষা যেন এখনো শহর ছেড়ে পুরোপুরি যায়। আলো যত বাড়ে, ছায়াও তত দীর্ঘ হয়। কলকাতার শীত বড় বেশি দিন থাকে না। ভোরবেলায় একটু কুয়াশা, দুপুরে রোদ, আর সন্ধ্যায় হালকা ঠান্ডা। ঋত্বিকের জীবনেও যেন এমনই এক ঋতু নেমে এসেছে। একটার পর একটা সাক্ষাৎকার, পত্রিকায় ছবি, টেলিভিশনের আলোচনা, চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ। যে ছেলেটা একসময় কাঁধে ক্যামেরা নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াত, এখন তাকে মানুষ চিনতে শুরু করেছে। অন্নপূর্ণা দূর থেকে সব দেখছিল। ঋত্বিকের সাফল্যে তার সত্যিই আনন্দ হতো, কিন্তু সেই আনন্দের ভেতর কোথায় যেন একটা অদৃশ্য আশঙ্কা জন্ম নিচ্ছিল। সেদিন দুপুরে তারা নন্দনের সামনে দেখা করেছিল। ঋত্বিক অনেক দেরিতে এলো, মুখে ক্লান্তি, হাতে দুটো ফোন। একটা ফোন বেজে উঠতেই সে অন্নপূর্ণাকে বলল, 1 মিনিট, খুব জরুরি। 1 মিনিট 5 মিনিটে বদলে গেল। তারপর 10 মিনিট। অন্নপূর্ণা চুপচাপ বসেছিল। আগে হলে ঋত্বিক ফোনটা কেটে দিত। আজ সে তা করল না। ফোন রেখে বলল, সরি, এখন কাজের চাপ খুব বেড়ে গেছে। অন্নপূর্ণা মৃদু হেসে বলল, ক্ষমা চাইছো কেন? কাজই তো তোমার স্বপ্ন ছিল। ঋত্বিক তার হাতটা ছুঁয়ে বলল, তুমি রাগ করনি তো? রাগ করার অধিকার কি আমার আছে? কথাটা শুনে ঋত্বিক একটু চুপ করে গেল। প্রথমবার সে বুঝল, সম্পর্কের ভিতরে এমন কিছু প্রশ্ন থাকে, যার উত্তর কোনো ভাষায় দেওয়া যায় না। কফি খেতে খেতে ঈশিতার কথা উঠল। ঋত্বিক স্বাভাবিকভাবেই বলল, ও খুব মেধাবী মেয়ে, ওর জন্যই বড় বড় কাজের সুযোগ পাচ্ছি। অন্নপূর্ণা শুধু শুনছিল, তার চোখে ঈর্ষা ছিল না। কিন্তু সে লক্ষ্য করল, ঋত্বিক আজ সারাক্ষণ ঈশিতার কথা বলছে। আগে সে নদীর কথা বলতো, গ্রামের মানুষের কথা বলতো, নতুন ছবি তোলার স্বপ্নের কথা বলতো। আজ কথা বদলে গেছে। ফেরার সময় ঋত্বিক বলল, আগামী সপ্তাহে মুম্বই যেতে হবে। কতদিন? হয়তো 10 দিন। অন্নপূর্ণা শুধু মাথা নাড়ল, কোনো অভিযোগ করল না। তবু ঋত্বিকের মনে হলো, আজ অন্নপূর্ণা যেন একটু দূরে সরে গেছে। সেই রাতেই ঈশিতার ফোন এলো। ঋত্বিক, আগামী মাসে লন্ডনের একটা উৎসবে তোমার ছবি পাঠানো হবে। কিন্তু তার আগে আমাদের নতুন প্রজেক্টের জন্য কিছু প্রচার করতে হবে। কি করতে হবে? সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সক্রিয় হও, ইন্টারভিউ দাও, মানুষের সামনে নিজেকে তুলে ধরো। ঋত্বিক হেসে বলল, আমি তো এসব পারি না। ঈশিতা হেসে উত্তর দিল, শিল্পী হতে গেলে শুধু ভালো কাজ করলেই হয় না, নিজেকেও বিক্রি করতে জানতে হয়। কথাটা ঋত্বিকের মাথায় গেঁথে গেল। কয়েকদিন পরে অন্নপূর্ণা সকালে খবরের কাগজ খুলে দেখল, বড় একটা ছবি। ঋত্বিক আর ঈশিতা পাশাপাশি দাঁড়িয়ে। শিরোনাম, বাংলার নতুন প্রতিভা, আন্তর্জাতিক মঞ্চের পথে। অন্নপূর্ণা ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। ছবির নিচে লেখা ছিল, ঈশিতা রায়ের তত্ত্বাবধানে ঋত্বিক সেনের নতুন আন্তর্জাতিক প্রজেক্ট। অন্নপূর্ণার চোখে হঠাৎ সেই সুন্দরবনের নদী ভেসে উঠল। সেই ছেলেটা কোথায় গেল, যে বলেছিল, আমি মানুষের মুখের ছবি তুলি। সন্ধ্যায় হৃদয় পড়ার টেবিলে বসেছিল। হঠাৎ সে মাকে জিজ্ঞেস করল, মা, তুমি আজকাল এত চুপচাপ কেন? অন্নপূর্ণা ছেলের মাথায় হাত রেখে বলল, সব মানুষ সব কথা বলতে পারে না। হৃদয় শিশুসুলভ সরলতায় বলল, তাহলে লিখে ফেলো।
কথাটা শুনে অন্নপূর্ণা থমকে গেল। অনেক বছর আগে সে লিখত কবিতা, ছোট গল্প, ডায়েরি। বিয়ের পর সব বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন রাতেই সে পুরনো খাতা বের করল। প্রথম পাতায় লিখল, মানুষকে হারানোর আগে আমরা বুঝতে পারি না সে বদলে যাচ্ছে। পরিবর্তনের শব্দ হয় না, শুধু একদিন হঠাৎ মনে হয় যে মানুষটাকে চিনি বলে বিশ্বাস করতাম সে আর আগের মানুষটি নেই। কলম থামিয়ে সে জানালার বাইরে তাকালো। দূরে শহরের আলো ঝিলমিল করছে। আর ঠিক সেই সময় কলকাতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে ঋত্বিক ঈশিতার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করছিল। ঈশিতা বলছিল, ঋত্বিক, তুমি যদি সত্যিই বড় হতে চাও তাহলে আবেগ কমাতে হবে। ঋত্বিক একটু হেসে বলল, হয়তো ঠিকই বলছো। সে জানতো না এই একটি বাক্যই তার জীবনের সবচেয়ে বড় ভুলের সূচনা। কারণ যে মানুষ নিজের আবেগকে অস্বীকার করতে শেখে সে একসময় নিজের মানুষগুলোকেও হারিয়ে ফেলে।